জীবনে সব সময় টাকা পয়সায় সুখ বয়ে আনে না। অনেক ধনী মানুষও দুঃখী, আবার অনেকে চরম দারিদ্র্যের মধ্যেও অসাধারণ স্মৃতির ঝাঁপি তৈরি করে নেয়। জীবনের কঠিন সময়গুলো সহজ ও সুন্দর করে তুলতে পারে একজন ভালো জীবনসঙ্গী। আজ আমি তোমাদের এমনই এক হৃদয় ছোঁয়া গল্পের সাথে পরিচয় করিয়ে দেব। এটি আমার দেখা অন্যতম সেরা কোরিয়ান ড্রামা। এই ড্রামায় যেমন একটি সুন্দর প্রেমের গল্প রয়েছে, তেমনই রয়েছে বাবা মায়ের নিঃস্বার্থ আত্মত্যাগের চিত্র। পুরো পরিবার একসাথে বসে উপভোগ করার মতো একটি ফ্যামিলি ড্রামা এটি। তো চলো কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। ওয়েট, যারা চ্যানেলে নতুন এসেছো জলদি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে তোমার মতামত জানিও। মন্দ লাগলেও জানাতে পারো, কোনো সমস্যা নেই। তো গল্প শুরু হয় একটি বৃদ্ধাশ্রমে, যেখানে সব বৃদ্ধারা কবিতা লিখছিলেন। কিন্তু এখানে ইয়েসুন নামের এক বৃদ্ধা কবিতা লেখার পরিবর্তে নীল রং দিয়ে একটা কাগজে আঁকিবুকি করছিলেন আর অতীত নিয়ে ভাবছিলেন। এখান থেকে বোঝা যায় তার পুরনো স্মৃতিগুলো এখনও গভীরভাবে তাকে ছুঁয়ে আছে। এরপর তিনি সমুদ্রের ধারে গিয়ে বলেন, আমি কখনো ভাবিনি আমি 70 বছর পর্যন্ত বাঁচব, আর এটাও ভাবিনি এই বয়সে এসেও আমার কাছে ওই শব্দটাই এত বেশি গুরুত্বপূর্ণ থাকবে যেটা আমি ছোটবেলায় সবচেয়ে বেশি বলতাম। এ কথা বলেই তিনি আবেগঘন কণ্ঠে মা বলে ডাক দেন। আর তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। গল্পটি চলে যায় 1960 সালের জেজু আইল্যান্ডে, যেখানে 10 বছর বয়সী ইয়েসুনের জীবনচিত্র উঠে আসে। ইয়েসুনের মা ছিলেন একজন ডাইভার হান্টার, যিনি সমুদ্রের গভীরে গিয়ে শামুক ও মাছ ধরতেন। এটি অত্যন্ত বিপজ্জনক পেশা হওয়ায় ইয়েসুন সবসময় তার মায়ের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকত। এমনই একদিন তিনি সমুদ্রে ছিলেন, তখন ইয়েসুন তার মাকে ডাকতে থাকে আর বলতে থাকে, তুমি সব সময় সবার পরে কেন ওঠো জল থেকে, এখন উঠে আসো। কিন্তু তার মা না এসে তাকে ফিরে যেতে বলে। এরপর তিনি আরও গভীরে চলে যান। তখন বাকি ডাইভার হান্টাররা বলে, এই লোভী মহিলা এত তাড়াতাড়ি ফিরবে না। কিন্তু ইয়েসুন এতে রাগ করে না, কারণ সে জানে তার মা কেন এত পরিশ্রম করেন এবং তাকে কতটা ভালোবাসেন। এরপরেই আরেক মহিলা তাকে বলে, ইয়েসুন তোর মায়ের ব্যাপার বাদ দে, গোয়ানসিককে দেখ, তোকে দেখে লাল হয়ে গেছে। গোয়ানসিক হলো এই গল্পের মেল লিড। সে ইয়েসুনকে ভীষণ পছন্দ করত এবং সবসময় তার আশেপাশে থাকতো। সেদিনও সে তার পাশেই ছিল। তো যাই হোক, মহিলারা তখন ইয়েসুনকে অনেক কিছুই বলতে থাকে। তারা বলে, ওকে বিয়ে করে ফেলে ইয়েসুন, ও মাছ বিক্রি করা বংশের ছেলে, ওকে বিয়ে করলে পুরো সমুদ্রের রানী হবি তুই। এটা বলে তারা হাসাহাসি করতে থাকে। ইয়েসুন বিরক্ত হয়ে আস্তে করে বলে, একে দেখলে আমার রাগ উঠে যায়। এরপরে সে গোয়ানসিকের কাছে গিয়ে তার বালতিতে লাথি মারে আর বলে, কেউ কি তোমাকে থাপ্পড় মেরেছে? তোমার গাল সবসময় লাল হয়ে থাকে কেন? গোয়ানসিক লজ্জা পেয়ে বলে, না, রোদে এমন হয়েছে। এরই মধ্যে ইয়েসুনের মা সমুদ্র থেকে উঠে আসেন। তার এই পেশাকে কোরিয়ান ভাষায় বলা হয় গোতাখুরি। এখানে একটি নিয়ম ছিল, যে ড্রাইভার বয়স হয়ে যাওয়ার কারণে কাজ করতে অক্ষম হয়ে পড়তো তাকে খাবার দিয়ে সহায়তা করা হতো। কিন্তু ইয়েসুনের মা এমন করতে চায় না। তিনি বলেন, আমি প্রতিদিন জীবন বাজি রেখে এসব করি কি তাকে খাওয়ানোর জন্য? তার বড় বড় 3টা ছেলে রয়েছে, তারা থাকতেও আমি কেন তাকে খাবার দেব? আমি এসব আমার বাচ্চাদের জন্য করি, অন্যের মুখে খাবার তুলে দেওয়ার জন্য না। বাকি মহিলারা তখন তাকে বলে, তুই কি একা দিস তাকে খাবার? আমরাও তো দেই। আর তোকে এই গোতাখুরি কে শিখিয়েছে? একদিন যখন তুই আর কাজ করতে পারবি না, তখন তোকেও এমন করেই দেওয়া হবে। ইয়েসুনের মা রাগান্বিত হয়ে বলেন, তোমাদের মহান হতে ইচ্ছে হলে তোমরা হও, আমি হতে চাই না। এটা বলে তিনি সেখান থেকে চলে যান। ইয়েসুন বাসায় এসে তার মাকে বলে, আমি কবিতা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছি, কিন্তু তুমি একবারও জানতে চাওনি আমার থেকে কি এই কাজই বেশি প্রিয় তোমার কাছে? ইয়েসুনের মা বলে, এসব অপ্রয়োজনীয় জিনিস, এসব লিখে কারো পেট ভরে না। ইয়েসুন তখন বলে, একবার পড়ে তো দেখো মা। তার মা বলে, যাও গিয়ে তোমার দাদিকে শোনাও, ওরা শিক্ষিত মানুষ, গিয়ে তাকে দেখাও আর বলো যে তোমার পড়াশোনার দায়িত্ব যেন তারা নেন। এখানে জানিয়ে রাখি, ইয়েসুনের মায়ের 2টো বিয়ে হয়েছিল। প্রথমে তার বিয়ে হয় একটি মোটামুটি সম্ভ্রান্ত পরিবারে। সেখানে ইয়েসুনের জন্মের পরেই তার বাবা মারা যান। এরপর তিনি আবার বিয়ে করেন, কিন্তু তার বর্তমান স্বামী পুরোপুরি অকর্মণ্য। এই সংসারে তার 2 সন্তান রয়েছে।
এসব কারণে তিনি চান ইয়েসুন দাদির বাড়িতে থাকুক, যাতে পড়ালেখা চালিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে ভালো পরিবারে বিয়ে হয়। ইয়েসুন বলে, দাদি আমাকে ঘৃণা করে। তিনি বলেন আমি নাকি দিন দিন তোমার মতন হয়ে উঠছি। আর চাচা তো আমাকে মাছের কাঁটাটুকুও খেতে দেয় না, কাজের লোকের মতো ট্রিট করে। উনি বলেন আমি নাকি ওনার ছেলেকে জাদুটোনা করেছি, কারণ আমার মার্কস ভালো আসে আর তার ছেলে সবসময় ফেল করে। এসব শুনেও ইয়েসুনের মা তাকে দাদির বাড়িতে চলে যেতে বলে, কারণ সে মনে করে যাই হোক না কেন সেখানে থাকলে অন্তত পড়ালেখা সম্পন্ন হবে। ইয়েসুন কাঁদতে কাঁদতে কবিতাটা রেখে চলে যায়। ইয়েসুনের সৎ বাবা রাতে ইয়েসুনের মাকে মৃদু হেসে বলে, মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার কাছেই থাকতে চায়। কিন্তু ইয়েসুনের মা দৃঢ় স্বরে বলে, আমি চাই না ও আমার মতো জীবনযাপন করুক, আমি চাই না ও গোতাখোর হোক, আমি চাই ও পড়ালেখা করুক, ভালো জীবন পাক। তখন ইয়েসুনের সৎ বাবা কবিতাটা হাতে নিয়ে বলে, তুমি অন্তত এটা পড়ে দেখো, সে তোমাকে কতটা ভালোবাসে। কবিতাটার মূল ভাব ছিল গোতাখোর জীবন কতটা কষ্টের, কতটা ঝুঁকিপূর্ণ। ইয়েসুন বড় হয়ে অনেক বড় কিছু হবে এবং কখনোই তার মাকে এই কঠিন জীবনযাপন করতে দেবে না। সে তার মাকে সুন্দর জীবন উপহার দিতে চায়। কবিতাটি পড়ে ইয়েসুনের মা আবেগে আপ্লুত হয়ে যায়। এরপর আমরা দেখি ইয়েসুন তার দাদির বাড়িতে কাজ করছে আর তার দাদি তার চাচাতো ভাইকে পড়াচ্ছে। তখন গোয়ানসিক সেখানে মাছ নিয়ে যায় আর সে একটা মাছ বেশি নিয়ে যায়। এটা দেখে ইয়েসুনের চাচা তাকে বলে, তোর মা জানে? কিন্তু গোয়ানসিক উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, আপনাদের পরিবারে তো 6 জন লোক, তাহলে আপনি 5টা মাছ কেন আনেন? অর্থাৎ ইয়েসুনের জন্য ইচ্ছে করেই খাবার কম আনা হয়। ইয়েসুনের চাচা তখন গোয়ানসিককে একটা ধমক দিয়ে মাছগুলো নিয়ে তার ওয়াইফের হাতে দেয় আর তখনই সেখানে ইয়েসুনের মা উপস্থিত হয়। সে প্রচণ্ড রেগে অনেকগুলো মাছ তার দেবরের দিকে ছুঁড়ে ফেলে বলে, আমার মেয়েকে কাজের মেয়ের মতো খাটাচ্ছ, এতটুকু মেয়েকে দিয়ে কাজ করাচ্ছ, লজ্জা করে না? এক টুকরো মাছও খেতে দাও না। এরপর সে ইয়েসুনের দাদিকে বলে, আম্মা, ও তো আপনার বংশের মেয়ে, আপনার রক্ত, ওর চেহারাও তো ওর বাবার মতন, তারপরেও আপনি কিভাবে ওর সাথে এমন করছেন? ভেবেছিলাম এখানে থাকলে পড়ালেখা শেষ করতে পারবে, ভালো জায়গায় বিয়ে হবে, কিন্তু আপনারা তো ওকে কাজের মেয়ে বানিয়ে রেখেছেন। আপনার ছেলের আত্মা এসব দেখে নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। ইয়েসুনের চাচা তখন চিৎকার করে বলে, আমার ভাই তোমার জন্য মারা গিয়েছে আর তুমি এসে আমাদের এত কথা শোনাচ্ছ? ইয়েসুনের মায়ের রাগ তখন আরও প্রবল হয়ে যায়। সে প্রচণ্ড চিৎকার করতে থাকে এবং বলে, তোমাদের অসুস্থ ছেলেকে তোমরা আমার সাথে বিয়ে দিয়েছ, আমার মেয়েটাকে একটা অসুস্থ বাপ দিয়েছ, আবার আমাকে দোষ দাও। তারপর সে ইয়েসুনের হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। ইয়েসুন আনন্দে কেঁদে ফেলে, কারণ সে তার মায়ের সঙ্গে থাকতে পারবে। ইয়েসুনের মা বুঝতে পারে তার মেয়ে তাকে কতটা ভালোবাসে। সে মেয়ের কাঁধে হাত রেখে বলে, তুমি ভালোভাবে পড়ালেখা করবে, আমাদের মুখ উজ্জ্বল করবে আর আমাকে এই কঠিন জীবন থেকে অবশ্যই মুক্ত করবে। কিছুদিন পর আমরা দেখি ইয়েসুন কাঁদছে, কারণ সে ক্লাসে ভাইস প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু সে প্রেসিডেন্ট হতে চেয়েছিল। সে কান্না করতে করতে বলে, আমি হেরে জিতিনি মা, আমি তো জিতেও হেরে গেছি। আসলে ইয়েসুন সবচেয়ে বেশি ভোট পেয়েছিল, কিন্তু যাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে তার বাবা সবার মাঝে বই আর ক্রিম রোল বিতরণ করেছিল, তাই স্কুলের কর্তৃপক্ষ তাকে প্রেসিডেন্ট ঘোষণা করে। এ নিয়ে ইয়েসুন শিক্ষকের সাথে তর্কও করে। শিক্ষক তখন বলে, তুমি কি বই আর ক্রিম রোল নাওনি? তাহলে সমস্যা কোথায়? বেশি বাড়াবাড়ি করলে তোমার ভাইস প্রেসিডেন্ট পদটাও কেড়ে নেওয়া হবে। ইয়েসুন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় এবং তার মাকে সব জানায়। তার মা তাকে সান্ত্বনা দেয়, কিন্তু সে বুঝতে পারে মেয়েটি খুব কষ্ট পেয়েছে। পরদিন ইয়েসুনের মা তার চাচির কাছে গিয়ে কাজ করে দেয় আর বলে, আমি এই সব জমি চাষের দায়িত্ব একা নেব, আবার তোমার তিলও কেটে দেব, কিন্তু বিনিময়ে তোমার একটি দামি গহনা একদিনের জন্য চাই। ইয়েসুনের চাচি প্রথমে অমত করলেও পরে রাজি হয়ে যায়। এরপর ইয়েসুনের মা একটি ভালো কাপড় পরে সেই নেকলেসটি গলায় দিয়ে ইয়েসুনের স্কুলে যায়। সেখানে গিয়ে সে ইয়েসুনের টিচারকে বিভিন্ন উপহার ও টাকা দিয়ে অনুরোধ করে যাতে ইয়েসুনকে প্রেসিডেন্ট বানানো হয়। স্কুল থেকে ফেরার পথে ইয়েসুন তার মাকে বলে, আমি প্রেসিডেন্ট হতে চাই না মা, ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের কাজ তো একই রকম। তার মা দৃঢ় স্বরে বলে, আমি গরিব হতে পারি, কিন্তু যতদিন আমি বেঁচে আছি তোমাকে কখনো অভাব অনুভব করতে দেব না। তোমাকে পড়ালেখা করে বড় হতে হবে, আমার জীবনটাকে সুন্দর করতে হবে। ইয়েসুন তার মায়ের দিকে তাকিয়ে প্রতিজ্ঞার স্বরে বলে,
হ্যাঁ মা, আমি অনেক বড় কিছু হব। তারপর তোমার আর কখনো কোনো কষ্ট করতে হবে না, কোনো কিছুতে আপোস করতে হবে না, কোনো কিছু ত্যাগ করতে হবে না। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়। ইয়েসনের মা প্রতিদিন সমুদ্রের পানিতে কাজ করতে করতে দুর্বল হয়ে পড়ে। তার লাঞ্চে সমস্যা দেখা দেয়। তখন তার সঙ্গীরা তাকে বলে, তুই আর সমুদ্রে নামিস না, তোর সমুদ্রে নামা কবরের সমান, আজকাল রক্ত বমিও করছিস, তোর বাচ্চাদের তো আমরা না খেয়ে থাকতে দেব না। কিন্তু ইয়েসনের মা বলে, আমি চাই না আমার ছেলেমেয়েরা কারোর দয়ায় বাঁচুক। আমি যতদিন পর্যন্ত আমার বাচ্চাদের কোনো ব্যবস্থা করতে না পারবো ততদিন আমি মরব না। এই কথা শুনে ইয়েসুন প্রচণ্ড রেগে যায় এবং মায়ের ডাইভিং স্যুটটি পুড়িয়ে ফেলে। এটা দেখে তার মা বলে, পুরো পাগল এই মেয়ে, আমার ওকে এখানে আনাই উচিত হয়নি। স্যুটটা আগুনে ফেলেই ইয়েসুন বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে গুয়ানসিক তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে এবং মাটিতে লিখছে ইয়েসুন আর গুয়ানসিক বড় হয়ে বিয়ে করবে। এটা দেখে ইয়েসুন আরও রেগে যায় এবং বলে, আমি ভিখারি, তুমি কি আমাকে ভিখারি মনে করো? তারপর সে কান্না করতে করতে সমুদ্রের ধারে চলে যায়। গুয়ানসিকও তার পিছু পিছু সেখানে যায়। ইয়েসুন সমুদ্রের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুমি তো দেবতা, তাই না? তাহলে তুমি নিরপরাধ লোকের জীবন কিভাবে নিতে পারো? প্লিজ আমার মাকে নিয়ে যেও না, সে তো সারা জীবন তোমার জন্য কাজ করেছে। আমাকে সময় দাও, আমি আমার মায়ের জন্য পার্লের নেকলেস কিনবো, তাকে প্লেনে চড়াবো, কিন্তু এখনও কিছুই করতে পারিনি। প্লিজ তাকে নিয়ে যেও না। গুয়ানসিক চুপচাপ তার সামনে গিয়ে তার হাতে একটি প্যাকেট তুলে দেয় আর বলে, এখানে চিকেন আছে, খাও। আমাদের নিয়ম, চিকেন শুধু আপন মানুষদেরই দেওয়া হয়। ইয়েসুন কাঁদতে কাঁদতে বলে, আমি তো তোমার কোনো আত্মীয় নই, তাহলে কেন আমাকে চিকেন দিলে? তুমি আমার উপর দয়া করছো, তাই না? গুয়ানসিক শান্ত স্বরে উত্তর দেয়, যদি দয়া দেখাতাম তাহলে কোনো ভিখারিকে দেখাতাম, তোমাকে নয়। ইয়েসুন তখন চিকেন খেতে খেতে বলে, তুমি আমার জন্য চিকেন আনো বা মাটন, তাতে কিছুই যায় আসে না, আমি কিন্তু তোমাকে বিয়ে করব না। গুয়ানসিক তখন বলে, হ্যাঁ, আমি তো মনে হয় তোমাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি, আমিও তোমাকে বিয়ে করব না। এরপর দৃশ্য পরিবর্তন হয়। ইয়েসুনের মা তার দাদির কাছে যায় এবং বলে, আপনি কি আমার সঙ্গে একটু আসবেন, আমার খুব ভয় করছে। এরপর কি হয় তা আমাদের এখানে দেখানো হয় না। পরের সিনে আমরা দেখি ইয়েসুনের মা গভীর রাতে ইয়েসুনকে ঘুম থেকে তুলে তার সামনে ঝিনুক রাখে। ইয়েসুন অবাক হয়ে বলে, এগুলো তো বাইরে বিক্রি করলে অনেক টাকা পেতে মা। তার মা মৃদু হেসে বলে, টাকায় সে সুখ আমি পেতাম না যা এখন পাচ্ছি। আমি চাই এগুলো তুমি আমার সামনে বসে খাও। ইয়েসুন খাওয়া শুরু করলে তার মা বলে, তুমি আমাকে কথা দাও, আমি মারা গেলে তুমি আর এখানে থাকবে না, তুমি তোমার দাদির বাড়িতে চলে যাবে। আমি চাই না তুমি কোনো দিন কাজের লোকের মতো থাকো, এখানে থাকলে তোমাকে কাজের লোক হয়ে থাকতে হবে। মায়ের কথাগুলো শুনেই ইয়েসুন কেঁদে ফেলে। তার মা তাকে বুকে টেনে নেয়, মাথায় হাত বুলিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর দেখা যায় ইয়েসুনের মা মারা গেছে। ইয়েসুন তার মায়ের ছবির সামনে বসে অঝরে কাঁদছিল। তখন গুয়ানসিক তার জন্য খাবার নিয়ে আসে আর বলে, নাও, খেয়ে নাও, কাঁদলে তো তোমার ক্ষুধা লাগে। এরপর সেও কাঁদতে থাকে। দুজনেই যেন একে অপরের কষ্ট অনুভব করছিল। সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই এক ফাঁকা মাঠে ইয়েসুন তার সৎ বাবা এবং সৎ ভাই বোনদের সঙ্গে বসে আছে। তার সৎ বাবা তাকে অনুরোধের সুরে বলে, তুমি তোমার চাচার বাসায় যেও না, ওরা তোমাকে কাজের লোকের মতো ব্যবহার করবে, বরং তুমি এখানে থেকে তোমার ছোট ভাই বোনদের খেয়াল রাখো। ইয়েসুন তাকে বলে, মা আমাকে এখানে থাকতে মানা করেছে, বলেছে কোনো দায়িত্ব না নিতে। তার সৎ বাবা একরকম অসহায় হয়ে বলে, আমি এই ছোট ছোট ছেলে মেয়ে দুটোকে নিয়ে কিভাবে চলবো? প্লিজ অন্তত কিছুদিন ওদের দেখাশোনা করো। মায়ের কথা মনে পড়লেও ভাই বোনদের জন্য মনে এক ধরনের দায়িত্ববোধ জন্মায় ইয়েসুনের। অবশেষে সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ফাঁকা জমিতে সে আর গুয়ানসিক মিলে বাঁধাকপি চাষ শুরু করে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং ইয়েসুন বুঝতে পারে সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। তাই সে সব গুজগাছ করে বলে, আমি চলে যাচ্ছি, আমার ক্লাসের সবাই পড়ালেখায় মন দিচ্ছে আর আমি সারাদিন ঘরের কাজ করছি, ফার্স্ট হতে পারছি না, আমিও ফার্স্ট হতে চাই। তখন তার সৎ বাবা বলে, আমি তোমার জন্য টাকা জমাবো, তোমাকে কলেজে ভর্তি করাবো, তুমি এখানেই থেকে যাও। কলেজে ভর্তি হওয়ার আশায় ইয়েসুন রাজি হয়ে যায়। এরপর সে গুয়ানসিকের মাছের দোকানের পাশেই একটি সবজির দোকান দেয়। তবে দোকানে বসে সে শুধু পড়াশোনায় মনোযোগ দিত।
আর গোয়ানসিক নিজের মাছ বিক্রির পাশাপাশি ইয়েসুনের সবজিও বিক্রি করত। শুরু থেকে শেষ পর্যন্ত গোয়ানসিক সব নিজে করত, আর ইয়েসুন শুধুই বইয়ে ডুবে থাকত। আশেপাশের সবাই হাসি মুখে বলতো ইয়েসুন সত্যিই ভাগ্যবান, তার পাশে তার রক্ষক সবসময় থাকে। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। সাল 1967। এখন ইয়েসুনের বয়স 17 আর গোয়ানসিকের 18। একদিন গোয়ানসিকের মা বলে, তোমার কি নিজের হাত নেই? সব কিছু আমার ছেলেকে দিয়ে করাও কেন? ইয়েসুন উত্তর দেয়, আমি তো ওকে কিছু করতে বলিনি, ও নিজেই করে। ঠিক তখনই এক মহিলা বলে, যদি গোয়ানসিকের দাদি এসে তোমাদের একসাথে দেখে নেয় তাহলে ভালো হবে না কিন্তু। আর সেই মুহূর্তেই গোয়ানসিকের দাদি সেখানে উপস্থিত হয়। ইয়েসুন বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু যাওয়ার সময় সে শুনতে পায় গোয়ানসিকের দাদি বলছে, মেয়েদের উপর তাদের মায়ের ছায়া থাকে। ওর মা সারা জীবন কষ্ট করেছে, স্বামীকে খেয়েছে, নিশ্চয়ই মেয়েটার উপরও ওর মায়ের আত্মা ভর করে আছে। এসব শুনে ইয়েসুনের অনেক খারাপ লাগে। সে ঘুরে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলে, আপনার নাতির উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, আর আমার মাকে এইসব কথার মধ্যে টানবেন না। আপনার গ্র্যান্ডসানই সারাক্ষণ আমার পেছনে ঘুরে বেড়ায়। বলেই ইয়েসুন দৌড়াতে থাকে। আর এই উত্তপ্ত মুহূর্তের মধ্য দিয়েই শেষ হয় এপিসোড 1। কিন্তু এরপর কি হবে? ভাগ্য কি গোয়ানসিকের এত বছরের ভালোবাসাকে পূর্ণতা দেবে, নাকি এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে সব কিছু? এই সব প্রশ্নের উত্তর নিয়ে শীঘ্রই ফিরবো এপিসোড 2 এর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অহেতুক আয়োজনের সাথেই থেকো। অহেতুক আয়োজন হয়ে উঠুক তোমার পরিবারের অংশ। খোদা হাফেজ।